নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য একটা নতুন পডকাস্ট নিয়ে আবার হাজির হয়েছি। আর আজকের এই পডকাস্টটা হচ্ছে আগের যে পডকাস্টটি আপনি দেখেছিলেন সেই পডকাস্টেরই সেকেন্ড এপিসোড। আর যারা যারা এখনো পর্যন্ত প্রথম এপিসোডটি দেখেননি তারা অবশ্যই এই মুহূর্তে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্ক থেকে প্রথম এপিসোডটা দেখে আসুন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে নেতাজি অ্যাক্টিভিস্ট সৌরভ চক্রবর্তী নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের অনেক তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন। আর আজকের এই এপিসোডে বাদবাকি যে ইতিহাস সেই ইতিহাস তিনি তুলে ধরলেন। আমাদের অনেক প্রশ্নের কিন্তু উত্তর তিনি আজকের এবং আগের এপিসোডটাই দিয়েছেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই এপিসোডটা শুরু করা যাক। আর যাদের যাদের আমাদের এই প্রয়াস এবং প্রচেষ্টা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই এপিসোডগুলো, এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন এপিসোডটা শুরু করা যাক। না হলে ভগৎ সিং যেটা বলেছিলেন যে দুর্বল আর শক্তিশালীর ভেতরে কোনো আলোচনা হতে পারে না। কংগ্রেসের তখনকার গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট ঠিক করবে যে কতজন কে কে থাকবে ওনার এই মন্ডলীতে, মন্ত্রিসভায়। এবং সুভাষচন্দ্র বসু চাইলে সম্পূর্ণ কি বলবো ওই যে ডিক্টেটরশিপ পালন করতে পারতেন। তার হাতেই ক্ষমতা এবং কংগ্রেসের গঠনতন্ত্র ওনাকে সেই ক্ষমতা দিচ্ছে, উনি নিজের থেকে কিছু করছেন না। মানে অতি পরিচিত বাম নেতা। আপনি কি জানেন কেন বলা হয়েছিল? বলা হয়েছিল কারণ উনি জাপানের সঙ্গে হাত মিলে ভুল করেছিলেন এবং পরে নাকি সেটা নেতাজি নিজে বুঝতেও পেরেছিলেন। তখন নেহেরুর যে চারিত্রিক দুর্বলতা, ওনার কি বলবো, ওনার বাস্তব বোধবুদ্ধির অভাব এবং বৈপ্লবিক চিন্তাভাবনার অভাব, যার ফলে ওনাকে জায়গায় যেতে হলো। উনি 1938 থেকে ক্রমাগত এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে বলে গিয়েছিলেন যে তোমরা একটা মঞ্চ তৈরি করো, বৃহৎ মঞ্চ। রাশিয়ার কমিউনিজম এক ধরনের, ভারতবর্ষের কমিউনিজম অন্য ধরনের। রাশিয়ার সংস্কৃতি আলাদা, ভারতের সংস্কৃতি আলাদা। এখন পুরোটাই যদি আমি রাশিয়ার থেকে তুলে নিয়ে এসে বসাতে চাই সেটা কখনো বসবে না। তা এই ক্ষমতার কথাই যদি আসে না, তা আরেকজনের কথা না বললেই নয়, তিনি রাসবিহারী বসু। এই যে গান্ধীজি, যিনি নিজের গঠনতন্ত্র তৈরি করলেন অথচ সেটা মানলেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে, ঠিক রাসবিহারী বসু সেই আজাদ হিন্দের গঠনতন্ত্র তৈরি করলেন ক্যাপ্টেন মোহন সিংকে গ্রেপ্তার করার পরে। সেখানে উনি প্রেসিডেন্টকে সব ক্ষমতা দিলেন এবং যখন বলা হলো রাসবিহারী বসু এর প্রেসিডেন্ট, তখন রাসবিহারী বসু এবার মঞ্চে উঠে বললেন আমি কিছুদিনের জন্য আপনাদের কাছে একটা ভালো খবর আনতে চলেছি। সবার প্রশ্ন বললেন উনি নেতাজি সুভাষচন্দ্র বসু খুব তাড়াতাড়ি আসবেন এবং এই পদ গ্রহণ করবেন। সেই ইন্সপেক্টর বলছেন আমি যেখানে ঢুকতে পারতাম না রাসবিহারী বসু সেখানে একদম অবারিত দাঁড় ছিল ওনার জন্য। ওনাকে সবাই মনে করতো উনি সবচেয়ে বেশি, ওনার থেকে বড় ব্রিটিশ ভক্ত আর কেউ নেই ওই সময়। সেকুলার শব্দটা একটা ল্যাটিন শব্দ যা ক্রমে বিবর্তন হতে হতে আজকে যার মানে হয় একটা ধর্মহীন। কিন্তু বামপন্থীরা হলো ভণ্ড সেকুলার। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে যদি বীরের জাতি তৈরি করতে হয় তাহলে মায়েরা যেন এখনই শিশুদের মনে সেই বীর গাথাগুলোকে ঢুকিয়ে দেন। 45 সালের 2রা সেপ্টেম্বর গান্ধীজি যেখানে ছিলেন সেইখানে 40 জন ব্রিটিশ পুলিশকে সার্চ করেছিল। তাদের ধারণা ছিল সেখানে সুভাষচন্দ্র বসু আত্মগোপন করে আছেন। তার মানে পরিষ্কার যে বিভাজন কখনো ছিল না, এই বিভাজনটাকে তৈরি করা হয়েছিল 1872 সালে। জন রিজলি প্রথম বলেছিল অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ কাস্ট দেয়ার উইল বি নো ইন্ডিয়া। সুতরাং এরাই জাতিভিত্তিক যে জনগণনা সেটা করাতে চেয়েছিল। আর এই 2025-এ এসে সেই জিনিসই হচ্ছে জাতিভিত্তিক জনগণনা। তাহলে আমরা এখন ঠিক সেইভাবেই পিছিয়ে চলেছি। এটাই সম্ভবত ভারতবর্ষের প্রথম সিনেমা বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে যে একটা কোদালিয়া টু কটক, একটা সাইকেল র্যালি হোক বা পদযাত্রা হোক, এই শীতে হোক, যে নেতাজি অনুগামীরা দেখিয়ে দিক তারা এখনো আছে। এবং আমি তো বলবো এখান থেকেই সমস্ত নেতাজি অনুগামীদের কাছে একটা এই বার্তা দিতে চাই, তোমরাই সবাই, আপনারাই সবাই মিলে ঠিক করুন যে কবে আপনারা করতে চান। আচ্ছা দাদা, তুমি বললে যে গান্ধীর সঙ্গে ওনার একটা কনফ্লিক্ট ছিল এবং মানে উনি চাইলেই কংগ্রেসে থেকে ত্রিপুরী কংগ্রেসের সময় উনি যখন ওয়াকআউট করে গেলেন, বেরিয়ে গেলেন কংগ্রেস থেকে, কিন্তু উনি যদি চাইতেন তাহলে পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লকে থেকেও উনি কাজ করতে পারতেন বা কংগ্রেসের থেকেও কাজ করতে পারতেন। কিন্তু সেই জায়গায় হঠাৎ করে মানে হিটলারের সাথে যাওয়া বা হিটলারের কাছে যাওয়া বা হিটলারের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করা, সেইটা তো নিয়ে জানোই অনেক জলঘোলা হয়েছে। হ্যাঁ, এমনকি তোজোর কাছে যাওয়ার জন্য তাকে তোজোর কুকুর বলা হয়েছে, তার ছবি, কার্টুন, এই সমস্ত হয়েছে। তো এই প্রশ্নটা আমি তোমাকে এই কারণেই করছি কারণ তুমি একজন অ্যাক্টিভিস্ট। তো মানে তোমার কি মনে হয় মানে সুভাষচন্দ্র বসু কি সেই সময়
পারতেন থেকে গিয়ে সেই মানে এই পাকের মধ্যে থেকেই কি উনি কাজ করতে পারতেন, না সেটা একেবারেই অসম্ভব ছিল? সেই উনি তো চেয়েছিলেন, সেটাই তো উনি চেয়েছিলেন, তাই তো উনি আগে উনি রাশিয়া যাওয়ার প্রস্তাব, একটা পরিকল্পনা কিন্তু এর আগে উনি করেছিলেন, যেটা ফুললি একদম প্ল্যান ছিল যে কিভাবে উনি যাবেন, কিন্তু সেই সময় উনি সেটা প্রত্যাখ্যান করলেন। উনি তখনও চেয়েছিলেন যে আরো একবার দেখা যাক যে কি করে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের মাটিতে থেকে করা যায়, এবং এর জন্য উনি জিন্নার সাথে কথা বললেন, সাভারকারের সাথে কথা বললেন, গান্ধীর সাথে তো বহুবার বলেছেন যে উনি যখন ত্রিপুরী কংগ্রেসের এরা যখন চরম বিরোধিতা করছে গান্ধী পক্ষ, তখন উনি এদের সকলের সাথে বলেছিলেন যে 4 জন ওনার সমর্থিত থাকবে। কংগ্রেসের তখনকার গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট ঠিক করবে যে কতজন কে থাকবে ওনার এই মন্ডলীতে, মন্ত্রিসভায়। মানে কংগ্রেসের নিজস্ব যে আইন সেটাই তারা সেই সময় মানে একদম সেই সময় তারা নিজস্ব আইন মানছে না, এবং সুভাষচন্দ্র বসু চাইলে সম্পূর্ণ কি বলবো ওই যে ডিক্টেটরশিপ পালন করতে পারতেন। তার হাতেই ক্ষমতা, তার হাতেই ক্ষমতা, এবং কংগ্রেসের গঠনতন্ত্র ওনাকে সেই ক্ষমতা দিচ্ছে, উনি নিজের থেকে কিছু করছেন না। এই গঠনতন্ত্র তো উনি বানাননি, তার আগে থেকে চলছে, এটা গান্ধীজিরই বানানো গঠনতন্ত্র। তা গান্ধীজির বানানো গঠনতন্ত্র গান্ধীজি মানছেন না। গান্ধীজি সুভাষচন্দ্রের যে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা ছিল যে সেই প্রেসিডেন্ট ঠিক করতে পারবে কে সেখানে থাকবে, তাও সেখানে উনি কম্প্রোমাইজ করলেন গান্ধীজির কথা ভেবে যে মাত্র 4 জন ওনার লোক থাক, বাকি উনি ঠিক করুন, যে গান্ধীজি ঠিক করে দিন, গান্ধীজি সেই মন্ডলী ঠিক করে দিন। কিন্তু গান্ধীজি সেটাও করলেন না। গান্ধীজি তার মানে কি বলবো আর, যে এত বড় একটা ধিক্কার দেওয়ার মতন একটা কাজ করলেন গান্ধীজি, যে নিজের গঠনতন্ত্র শুধুমাত্র নিজের ইহোকে বজায় রাখার জন্য সুভাষচন্দ্র বসুকে সরে যেতে বাধ্য করলেন এনারা। সুভাষচন্দ্র বসু জানতেন যে সেই সময় কংগ্রেসের থেকে ওনার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়, হয় ওনাকে ওই ডিক্টেটরশিপ পালন করতে হবে, আর উনি ডিক্টেটর নন। এবং ওনার গান্ধীজির প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা ছিল, বারে ছিল। এই শ্রদ্ধার কারণে উনি কখনোই গান্ধীজির প্রতি এই এতটা নিষ্ঠুর হতে পারে চাননি। এখানেই দেখা যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু, যেখানে একটু আগেও যেটা বললাম যে এনাদের সকলের সহযোগিতা উনি চেয়েছিলেন, কারোর সহযোগিতায় উনি পাননি। এবার ঘটনা হচ্ছে যে হিটলার যারা বলছে ওনাকে তোজর কুকুর, সেই কমিউনিস্টরা দের কাছে এই প্রশ্নটা আমি এখান থেকে রাখতে চাই, যদি আমার কথা কেউ শোনে, যে 1940 সালে শেষ দিকেই হিটলারের সাথে স্ট্যালিনের একটা গোপন বৈঠক হয়েছিল। সেটা তাহলে কি আলোচনা হয়েছিল? সেটা যেটা একটা ওদের ভেতরে একটা অনাক্রমণ চুক্তি হতে হয়েছিল, যেটা পরবর্তীকালে ভেঙে গেল। আর কি হয়েছিল জানার দরকার নেই, অ্যাটলিস্ট একটা অনাক্রমণ চুক্তি হয়েছিল, যেটা হিটলার ভাঙে, তাই রাশিয়া মিত্র শক্তির পক্ষে চলে যায়। তাহলে সেই কমিউনিস্টরা হিটলারের সঙ্গে যোগ দিয়েছিল, কমিউনিস্টরা হিটলারের সাথে যোগ দিয়েছিল, রাশিয়ার কমিউনিস্টরা। এটা তাহলে মেনে নিতে হচ্ছে। তাহলে রাশিয়ার কমিউনিস্টরা যে বলছে, বা যারা বলছে আজকে, যে বাম সংগঠন বলছে যে, যেমন তুমি দেখবে, তুমি হয়তো দেখেছো যে মানে এই মুহূর্তে একজন মানে অতি পরিচিত বাম নেতা, তিনি কিছুদিন আগে বলেছেন যে মানে নেতাজিকে যে তোজর কুকুর বলা হয়েছিল, সেটাকে ডিফেন্ড করতে গিয়ে বলেছেন যে আপনি কি জানেন কেন বলা হয়েছিল? বলা হয়েছিল কারণ উনি জাপানের সঙ্গে হাত মিলে ভুল করেছিলেন, এবং পরে নাকি সেটা নেতাজি নিজে বুঝতেও পেরেছিলেন। এবার নেতাজির কখনো উদ্দেশ্য ছিল না জাপানে যাওয়ার, নেতাজি কিন্তু বরাবর উদ্দেশ্য ছিল রাশিয়ার সহযোগিতা। নেতাজি প্রথম থেকে ইভেন শেষ পর্যন্ত, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তখন উনি রাশিয়া যেতে চাইছেন। তাহলে প্রথম থেকে ওনার উদ্দেশ্য ছিল যে এই যারা নিপীড়িত মানুষের হয়ে কথা বলছে তাদের সহযোগিতা ভারতবর্ষের স্বাধীনতার জন্য। কিন্তু রাশিয়া ওনাকে কোনোভাবে সহযোগিতা করেননি। উনি যখন বার্লিন গেলেন তখনও কিন্তু মস্কো হয়ে গেলেন। তাহলে যদি রাশিয়া সহযোগিতা করতে চাইতো, তখনও তো রাশিয়া পারতো যে ওনার সাথে আগে কথা বলে নেওয়ার। উনি যখন প্রথম থেকে রাশিয়া দূতাবাসের চেষ্টা করলেন, রাশিয়ান দূতাবাস ওনার সাথে কথা বলেনি, বিভিন্নভাবে ওনাকে মানে একদমই উনি সেই সুযোগটাই পাননি রাশিয়া যাওয়ার সুযোগ পেলে হয়তো তার এর আগেই ভারতবর্ষের স্বাধীনতা চলে আসতো। এইভাবে এত কিছু করতে হতো না, একটা অখণ্ড ভারতবর্ষই আমরা পেতাম। তো রাশিয়া সেই সহযোগিতা করেনি। আবার জাপানে তো উনি একদম শেষ সময় গেলেন, যখন হিটলার এই কাণ্ডটা করে বসলো, তখন উনি বাধ্য হলেন যে, কারণ রাশিয়ার উপরে আক্রমণটাকে উনিও মেনে নিতে পারেননি। কারণ উনিও তো এই মানে কি বলবো, একজন যে ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিলেন, এবং জার্মানির থেকে রাশিয়ার এটা বেশি ছিল ভারতবাসীদের কাছে গ্রহণযোগ্যতা। খুব স্বাভাবিক, কারণ রাশিয়ার যে বলসেভিক যে আন্দোলন হয়েছিল ওদের, এবং সেখান থেকে খুব যে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাতেও দেখতে পাই যে কথাগুলো উঠে আসছে, তার থেকেই এবার নেতাজি সুভাষচন্দ্র বসুও চেয়েছিলেন রাশিয়ার সহযোগিতা। রাজনৈতিক এবং ভৌগোলিক দুটো কারণেই একদম রাশিয়াই বেশি একদম রাশিয়ার কাছেই আছে, স্বাভাবিক, কারণ এই দিক থেকে আসাটা সহজ। কিন্তু ব্রিটিশের মেইন ঘাঁটি কিন্তু ব্রিটিশ এই দিকটাকে অনেক বেশি করিডোর করে রেখেছিল উত্তর পশ্চিম
পশ্চিম দিকটা। ব্রিটিশ কিন্তু পূর্ব দিক থেকে জীবনেও ভাবেনি এটা হতে পারে, কারণ ওরা পূর্ব দিকটা খুব সেফ ভেবেছিল। এবার জাপান তো উনি শেষে গেলেন, কারণ রাসবিহারী বসু আছেন, রাসবিহারী বসু অনেক দিন ধরে কিন্তু ওনাকে ডেকেছেন, তা সত্ত্বেও উনি জাপানের শেষে যেতে বাধ্য হলেন। কিন্তু যেটা তোজো বলেছিলেন যে মানে তোজোর ভারতবর্ষ সম্পর্কে একটা অদ্ভুত শ্রদ্ধা ছিল, কারণ এটা ল্যান্ড অফ বুদ্ধা, উইল বি ফ্রি অ্যান্ড প্রসপারাস এগেইন, ওনার যে কথাটা উনি বলেছিলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে গান্ধীজি নেহেরু সম্পর্কে, গান্ধীজির কত স্নেহধন্য ছিলেন নেহেরু, তার সম্পর্কে গান্ধীজি বলেছিলেন যে নেহেরু অনেক বেশি ইংরেজের এটাই বেশি মানে সাহচর্য বেশি পছন্দ করতেন ভারতীয়দের থেকে নেহেরু সম্পর্কে, গান্ধী এই কথা বলেছেন। কিন্তু এরকম কথা কিন্তু কখনো সুভাষচন্দ্র সম্পর্কে উনি ভুলেও বলেননি, এত রাজনৈতিক মতবিরোধ ছিল। তা যাই হোক, এই সুভাষচন্দ্র বসু সকলের সহযোগিতা চেয়েছিলেন, যখন উনি পেলেন না একমাত্র তখনই নিরুপায় হয়ে গেলেন। তাও কারণ যেখানে কংগ্রেস থেকে এরা চরমপন্থীরা বেরিয়ে সেই দলে যোগ দেয়, তারা তা করেনি, বরং কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির জন্মলগ্নে যে সমস্ত বড় বড় গুলিয়াওড়া ছিল যুদ্ধের সময়, ঠিক তারা সব একদম পাল্টিকে গান্ধী নেহরুর দিকে ঢুকে গিয়েছিল। একমাত্র জয়প্রকাশ নারায়ণ ছাড়া আর কেউ কোনো সোশ্যালিস্ট নেতাজি সম্পর্কে সঠিক মূল্যায়ন করেনি। তারপরে কমিউনিস্ট, এই কমিউনিস্টরা তো অ্যাকচুয়ালি ছিল সংখ্যায় কম, তারা ন্যাশনাল ফ্রন্ট নামে একটা দল তৈরি করেছিল। তা এই তাদের যে সংখ্যা ছিল, এবং তারাও একইভাবে তাদের মানে এটা বলতেই হয় যে রাশিয়ার কমিউনিজম এক ধরনের, ভারতবর্ষের কমিউনিজম অন্য ধরনের। রাশিয়ার সংস্কৃতি আলাদা, ভারতের সংস্কৃতি আলাদা। এখন পুরোটাই যদি আমি রাশিয়ার থেকে তুলে নিয়ে এসে বসাতে চাই, সেটা কখনো বসবে না। বরং আমরা যদি আমাদের সংস্কৃতির সাথে সেই কমিউনিজমকে গ্রহণ করতে পারি, মানে যারা কমিউনিস্ট তারা যদি আমাদের সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোর মতন কিছু একটা করতে পারে, সেটা অনেক বেশি গৃহীত হতে পারতো, যেটা সোশ্যালিস্ট পার্টি পারতো এই জিনিসটা করতে। কিন্তু সোশ্যালিস্ট পার্টিরও একটা দিয়েছিল যে তারা অনেক বেশি সমাজবাদের কথা বলতো, তার থেকে বরং তারা স্বাধীনতার কথা কম বলতো। অবশ্যই সমাজবাদের কথা বলতে হবে, ভারতবর্ষের ভবিষ্যৎকে চিন্তা করতে হবে, কিন্তু আগে তো ভারতবর্ষের স্বাধীনতা চাই। তখন ভারতবর্ষের স্বাধীনতাটাই একমাত্র। আমার যদি বাড়িতে কেউ ঢুকে বসে থাকে, আমাকে যদি কেউ অত্যাচার করে, তাহলে আগে তো আমাকে তাকে বার করতে হবে, তারপর তো তার সাথে কোনো কথা হতে পারে। তোমরা বাড়ির থেকে বেরো, তারপর তোমাদের সাথে কোনো আলোচনা। তো সেই জিনিসটাই যদি এরা সেটা চায়নি বলেই ইভেন এমএন রায়, যার উজ্জ্বল মানে যার গৌরবময় ইতিহাস ছিল, তিনি পর্যন্ত জেল থেকে বেরিয়ে 1938-এ ব্রিটিশের হয়ে নিঃশর্ত সহযোগিতা প্রচার করে গেলেন। সেই জন্য এমএন রায়কে কিন্তু সুভাষচন্দ্র বসু এজেন্ট বলেছিলেন। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি, উনি কিন্তু গান্ধীর প্রতি এই কথা কখনো বলেননি, কিন্তু এমএন রায়ের প্রতি কিন্তু তিনি যথেষ্ট বিরক্ত ছিলেন। কারণ এমএন রায়ের এত বড় একটা গৌরবময় ইতিহাস ছিল, যিনি এত বড় একটা কর্মকাণ্ড করেছিলেন, তিনি কি করে ব্রিটিশের নিঃশর্ত সহযোগিতা প্রার্থনা করতে পারেন, ভারতবাসীর কাছে প্রচার করতে পারেন? এটা ছিল একদম দ্বিচারিতা। এবং যেগুলো ঘটে গেছে তা সেই জিনিস যে কমিউনিস্টরা মূল্যায়ন করতে পারেনি, ওনাকে তোজোর কুকুর যে বলছে, তা উনি কি তোজোর কাছে কখনো বিকিয়ে দিয়েছেন নিজেকে? এটা আজাদিন সৈনিকরা অনেক বেশি ভালো বলেছে যে তিনি কখনো বলেননি, তিনি কখনো 1 ইঞ্চি জমিও জাপানকে ছাড়েননি। তিনি তোজো যখন একদম ভরা একটা হল ঘরে তোজো বলেছিল যে আমি ভারতবর্ষের প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যদি কিছু বলেন। নেতাজি সাথে সাথে বিরোধিতা করে বলেছিলেন যে আমি ভারতবর্ষের প্রতিনিধি নই, এখনো আমি শুধুমাত্র আজাদিনদের সর্বাধিনায়ক। তাই আমি আপাতত আমার দায়িত্ব ভারতবর্ষের মুক্তি হোক, তারপর ঠিক হবে যে কে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে। তা এই জায়গায় উনি যদি ডিক্টেটর হতেন, তাহলে এগুলো অনেক সহজেই করে দিতে পারতেন। এনার মানে আজকে কেউ একটা ক্ষমতা পেলে সেই ক্ষমতার একেবারে মানে সবকিছু করে হয়ে যায়, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এত বিশাল ক্ষমতা পেলেন, অথচ কিছু করলেন না। তা এই ক্ষমতার কথাই যদি আসে না, তা আরেকজনের কথা না বললেই নয়, তিনি রাসবিহারী বসু। এই যে গান্ধীজি, যিনি নিজের গঠনতন্ত্র তৈরি করলেন, অথচ সেটা মানলেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে। ঠিক রাসবিহারী বসু সেই আজাদিনদের গঠনতন্ত্র তৈরি করলেন ক্যাপ্টেন মোহন সিংকে গ্রেপ্তার করার পরে। সেখানে উনি প্রেসিডেন্টকে সব ক্ষমতা দিলেন, এবং যখন বলা হলো রাসবিহারী বসু এর প্রেসিডেন্ট, তখন রাসবিহারী বসু এবার মঞ্চে উঠে বললেন আমি কিছুদিনের জন্য আপনাদের কাছে একটা ভালো খবর আনতে চলেছি। সবার প্রশ্ন, বললেন উনি নেতাজি সুভাষচন্দ্র বসু খুব তাড়াতাড়ি আসবেন এবং এই পদ গ্রহণ করবেন। তা সবাই তখন খুব অবাক হয়েছিল যে মানে তাহলে উনি করলেন কেন, এত কিছু উনি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিলেন কেন? তা এইটাই হচ্ছে আসল কথা, যে ওনার একমাত্র চিন্তা ছিল ভারতবর্ষের স্বাধীনতা। রাসবিহারী বসুকে এসব অনেক কিছু শুনতে হয়েছিল, যে উনি তোজোর হয়ে জাপানের জাপানের স্পাই, যেটা ক্যাপ্টেন মোহন সিং অনেক বেশি বলেছিল, এবং মোহন সিং একটা ভাগ করে ফেলেছিল আজাদিন বাহিনীতে সেই সময়। সেইটা কিন্তু রাসবিহারী বসু তখন এটা মেটানোর জন্য, এবং এটাকে মেটানোর জন্যই এই প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা দিলেন। এবং সেখান থেকে মানে
আর রাসবিহারী বসু কি না করেছিলেন, উনিও তো একটা ভালো চাকরি করতেন। ওনার তো সেই গল্প তো আমরা সবাই জানি, তুমিও জানো, সবাই জানে। যারা জানে না তাদের জন্য হয়তো একটু বলতে পারি যে ছোটবেলায় যখন ওনার শিক্ষক মহাশয় উনি জিজ্ঞেস করেছিলেন তুমি বড় হয়ে কি হবে, তোমরা সবাই, শ্রীশ ঘোষ এক রকমের বললেন, কানাইলাল দত্ত আরেক রকমের বললেন, রাসবিহারী বসু বললেন যে আমি ব্রিটিশের ইয়েতে ঢুকে যাবো, যে দেখবো কি করে কার জন্য এত বড় দল চালাচ্ছে। তা আলটিমেট উনি কথা রেখেছিলেন, যেখানে ওনার কি বলে ইন্সপেক্টর, যে ওনার ওই কেস স্টাডি করছিলেন, সেই ইন্সপেক্টর বলছেন আমি যেখানে ঢুকতে পারতাম না রাসবিহারী বসু সেখানে একদম অবারিত দাঁড় ছিল ওনার জন্য। ওনাকে সবাই মনে করতো উনি সবচেয়ে বেশি, ওনার থেকে বড় ব্রিটিশ ভক্ত আর কেউ নেই ওই সময়। তা সেই জিনিসটা এই ক্ষেত্রে রাসবিহারী বসু এবং নেতাজির মধ্যে অনেক সিমিলারিটিস আমরা দেখতে পারি একেবারেই। কারণ এনারা তো পাখির চোখ করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতাকে, তার জন্য ওনারা ওই ছোটখাটো ব্যাপারকে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি। তাই এইসব ভাবে এটুকুই বলা যায় যে উনি কারো সাহায্য পাননি, তাই উনি এত কিছু গ্রহণ করলেন। উনি যদি সাহায্য পেতেন তাহলে উনি কেন এইভাবে এখানে থেকে উনি আরামসে করে ফেলতে পারতেন। ওনার তো ফরওয়ার্ড ব্লক ছিল এবং ব্রিটিশ ওই সময় ওনাকে জেলে পচিয়ে মারতো, কিন্তু ওনাকে বেরোতে দিত না। এটুকু একদম পরিষ্কার উনি বুঝেই গিয়েছিলেন যে ব্রিটিশ এখানে ওনাকে জেলেই পচিয়ে রাখবে, তবু বেরোতে দেবে না। এই সময় উনি বেরোলে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটাবেন উনি। তাই আচ্ছা, একটা জিনিস খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, এবং আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো আরোই কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে নেতাজি কি একদম সেকুলার মাইন্ডসেটের মানুষ না হিন্দুত্ববাদী? এই প্রশ্নটা কিন্তু তুমি যদি দেখো তাহলে কিন্তু আজকাল অনেকেই জিজ্ঞাসা করে, এবং বিশেষ করে আমি যখন এই জিনিসটা নিয়ে কাজ করতে শুরু করেছি এখন অনেকেই কিন্তু আমাকে জিনিসটা জিজ্ঞাসা করে যে নেতাজি কি সেকুলার, আজকালকার দিনে যে সেকুলার বলতে আমরা যেটাকে বুঝি সেইটা, না তিনি পুরোপুরি হিন্দুত্ববাদী, যেটাকে আবার আজকালকার দিনের আমরা হিন্দুত্ববাদী বুঝি? তো সেইটা তোমার কি মনে হয়? দেখো, নেতাজি বারবার বলেছেন যে আমি রামকৃষ্ণ মিশনে, যে রামকৃষ্ণ আশ্রমে যাই, ব্যক্তি সুভাষ হিন্দু, কিন্তু আজাদ হিন্দের সর্বাধিনায়ক কিন্তু ভারতীয়। এবং এই জায়গাটাতে সুভাষচন্দ্র বসু সেকুলার শব্দটা একটা ল্যাটিন শব্দ, যা ক্রমে বিবর্তন হতে হতে আজকে যার মানে হয় একটা ধর্মহীন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ শিক্ষা, একে বলা, এই যারা গ্রহণ করতে পারবে তারা সেকুলার। এবার বর্তমানে বামপন্থী যারা, এরাই তো নিজেদেরকে সেকুলার বলে। তাই এবার এদের ঘটনাটা কি, যে আমি যদি ভাবি যে বিজেপি হিন্দুত্ববাদ, ওরা পরিষ্কার বলছে আমরা হিন্দুত্ববাদ, সুতরাং ওদেরকে আমাদের বুঝতে অসুবিধা নেই, ওরা বলছে আমরা হিন্দুত্ববাদ, সুতরাং ওদের কোনো লুকোচুরির ব্যাপার নেই। বিজেপির কাছে এটা পরিষ্কার যে আমরা হিন্দুত্ববাদ, ওরা হিন্দুত্ব প্রচারের জন্য আছে, এটা একদম পরিষ্কার করে দিয়েছে। ওরা কোনো রকম এখানে লুকোচুরি ব্যাপার নেই, নাটক নেই, কিচ্ছু নেই। এবার বাকি রাজনৈতিক দলগুলো সেটা প্রকাশ করেনি, তারা হিন্দু হোক, মুসলিম তোষণ হোক, যারা করছে কংগ্রেস বা বাকি দলগুলোর কথা তারা পরিষ্কার নয়। বামপন্থীরা তারা নিজেদের সেকুলার বলছে। এবার প্রশ্ন আসছে, তাহলে এরা যদি সেকুলার হয়, ধর্মহীন, ঠিক আছে। এবার সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে শিক্ষার মন্দিরে যেন কোনোভাবেও কোনো রকম সাম্প্রদায়িকতা আমাদের প্রবেশ করতে না পারে। তাহলে সেকুলার আমরা তাকে বলতে পারি যারা ধর্মহীন। সুভাষচন্দ্র বসুর এই কথাটা কিন্তু সেকুলার, কিন্তু বামপন্থীরা হলো ভণ্ড সেকুলার। এবার বলতে হয় ভণ্ড সেকুলার, প্রথমে কনক্লুশন এলাম, এবার আসল ঘটনা কি। এরা তো কি চাইছে, এরা ওই যে মুসলিম ল বোর্ড মানছে, ওয়াকফ বোর্ড মানছে, এরা জাতিগত সংরক্ষণ মানছে, এরা ধর্ম মানে না। তাহলে ধর্মের নামে বাকি সবকিছু মানছে, ধর্মের নামে সংরক্ষণ মানছে, ধর্মের নামে বিভাজন মানছে, ধর্মের নামে সবকিছু মানছে। তাহলে এরা তো সবচেয়ে বড় ভণ্ডামি, যাকে বলে ভণ্ডামি চলছে। এরা ভণ্ডামি ছাড়া কিছু করতে পারেনি। এদের টানটাই, মাটিটাই নেই এখানে। ভারতবর্ষের শিকড়ে যদি এদের পোতা থাকতো তাহলে এরা বুঝতো ভারতবর্ষেরটা কি। আজকে এরা বলে যে আমরা পুজো করি না, খুব স্বাভাবিক, পুজো করি না, কারণ এই জন্য আমাদের হিন্দু ধর্মের যে জিনিসগুলো আছে, পুজো আর্চা, এগুলো কি জন্য? ঘরের পুজো আর্চা, আমাদের সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, যেগুলো আমরা সাধারণত ঘরে করি, এগুলোর থেকেও বড় বড় সংগঠক বেরোয়। কারণ যে নিয়মানুবর্তিতা, যে শৃঙ্খলা, সেটা কিন্তু আমাদের ঘর থেকে শিক্ষা আসে। আর ঘরের শিক্ষা না পেলে সে শিক্ষা আসে না। যে আমাদের এই সময়ের ভেতরে আমরা সরস্বতী পুজো ছোট থেকে কি হয়, যে এই সময় অঞ্জলি দিতে হবে, চান টান করে রেডি হয়ে চলে গেলাম, সেইটুকু সময় উপোস করলাম, এটাও একটা ডিসিপ্লিন, যে হ্যাঁ এটা একটা মানছি। উপোস করে কি ভগবান? এবার প্রশ্ন আসবে, উপোস করলে কি ভগবানকে পাওয়া যায়? এক্ষুনি এই কথাটা যদি শুনে পরক্ষণে কেউ হয়তো বলবে তাহলে যারা রাস্তার পাশে বসে আছে তারা তো সব ভগবানকে পেয়ে যেত, যারা খেতে না পেয়ে। এটা মানে সেটা নয়। আমার কথাটা হচ্ছে যে এটা আমাদের ভেতরে অনেক কিছু শেখায়, আমাদের ভেতরে অনেক মূল্যবোধ, অনেক নিয়মানুবর্তিতা, যেটা আমাদেরকে শেখায়। সেই কারণে আমরা এগুলো করি, এবং এই সবাই মিলে করার ভেতরে কি হচ্ছে, যে আমরা একত্রিত হচ্ছি।
যে আমার মা একটা করছে, ওয়াইফ একটা করছে, হয়তো বৌদি থাকলে বৌদি করছে, দিদি বোন থাকলে তারা করছে। মানেটা কি, যে ঘরে সবাই মিলে একটা কাজ করছি। এবং ধরো যে জিনিসটা যে আমরাও হয়তো কিছু করছি, বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা করছে, ছেলেরাও হয়তো কিছু করছে, সেই সব জিনিসগুলো এইগুলোকে একত্রিত, একটা পরিবারকে একত্রিত করে রাখার জন্য, বা ধরো যারা যারা বাইরে আছে তারাও হয়তো এই দিনগুলোতে এলো, দুর্গাপুজোর সময় যেটা আমরা দেখি সবাই মিলে হয়তো বাড়িতে একসাথে আছে, হই হুল্লোড় করছে, একসাথে খাওয়া দাওয়া করছে। এই যে জিনিসটা, এই জিনিসটা ঢোকানোটাই ছিল কিন্তু উদ্দেশ্য, যে পুজো একটা মেলা, এটা মানে কিন্তু একটা মিলন উৎসব। সেই মিলন ক্ষেত্রটাকে তৈরি রাখার জন্যই কিন্তু এই জিনিসগুলোকে করা হয়েছিল। এই ঘর থেকে, চ্যারিটি বিগিনস এট হোম, ঘরেই যদি সেই শিক্ষা না এলো, সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে যদি বীরের জাতি তৈরি করতে হয়, তাহলে মায়েরা যেন এখনই শিশুদের মনে সেই বীর গাথাগুলোকে ঢুকিয়ে দেন। 1857 পর থেকে কিন্তু ব্রিটিশের উদ্দেশ্য ছিল ভারত থেকে ভারতীয়দের নিরস্ত্রীকরণ করা। নিরস্ত্রীকরণ করা মানে শুধু আর্মিদের হাতের অস্ত্র কেড়ে নেওয়া নয়, বিভিন্ন ভাবে গীতার থেকে সরিয়ে আনা, ভারতীয় লড়াই করার যে ক্ষমতা, আমরা দেখি আমাদের বিভিন্ন দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র আছে। তাহলে আমার হিন্দু ধর্মের দেবদেবীরা যুদ্ধের কথাই বলছেন, যে তোমার উপর কেউ যদি অ্যাটাক করে তুমি যুদ্ধ করো, তুমি তো তখন অন্য কিছু করতে পারো না, তুমি তো তখন তার সাথে অন্য কিছু হতে পারে না, তার সাথে কোনো রকম আপোষ হতে পারে না, তার সাথে যুদ্ধ হোক। তাহলে দেবদেবীরা কি জন্য যুদ্ধ নিয়ে এইসব নিয়ে আছেন? তারা সাদা পতাকা নিয়ে নেই কেন? আজকে আমরা সব জায়গায়, এবার কত পুরনো কামাখ্যা মন্দির, এইসব জায়গায় যদি আমরা যাই, সেখানেও তাদের হাতে অস্ত্র আছে। সুতরাং এগুলো তো রিসেন্ট কেউ বুঝে দিয়ে আসেনি অস্ত্রগুলো, এগুলো মাটিতে যে সমস্ত আঁকা আছে সেই সমস্ত জায়গাতেও আমরা তাই দেখতে পাই। তাহলে ভারতবর্ষের এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনাটা ব্রিটিশ শুরু করেছিল, পরবর্তীকালে তা কংগ্রেস এবং কমিউনিস্টদের মাধ্যমে পর্যায়ক্রমে চলে আসছে। এবং এখানে কমিউনিস্ট আমার কথা শুনলে অনেকে অনেক রকম বলতে পারে, তাতে কিছু যায় আসে না, কারণ একদম তাই, এরা করছে, এরা এই ভণ্ডামির থেকে বেরিয়ে আসুক। ওরা যদি বলে যে ঠিক আছে আমরা সরস্বতী পুজোও করবো না, আমরা ইফতার পার্টিও করবো না, আমি সেই দিন মেনে দেবো, ঠিক আছে চলো, এরা ধর্মহীন, এরা সেকুলার, এরা ইফতার পার্টি করবে বসে বসে, অথচ সরস্বতী পুজো করবে না, তাহলে এদেরকে সেখানেই কোথাও একটা ভোট পলিটিক্স চলে। একদমই তাই, এই ভোট পলিটিক্সটাই তো বড় সমস্যা আজকে। তাহলে এই ভোট পলিটিক্স ছেলে এরা বেরোক যে আমরা দুটোরই বিরোধিতা, আমি তখন ঠিক আছে চলো তাহলে মানতে রাজি আছি, কিন্তু তার আগে নয়। ওরা যদি এই মুসলিম ল বোর্ড তোলার পক্ষে থাকে, নিশ্চয়ই তাই, কারণ মুসলিম ল বোর্ড কেন হবে, হিন্দু ল বোর্ড, এটা তো একটা বিভাজন, পরিষ্কার একটাই নিয়ম থাকবে, সেই একই নিয়ম, একদম এক দেশ একটা আইন ব্যবস্থা হতে পারে, সকলের জন্য আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা। এটা সম্পূর্ণ ভারতকে বিভাজন করারই, এবং যাতে ভারতবর্ষ কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে, ভারতবর্ষ তার গৌরবময় ইতিহাসকে ভুলে গিয়ে আজকে এই সব, মানে এটা সরি টু ইন্টারাপ্ট, না মানে তুমি যদি অন্যান্য মুসলিম কান্ট্রি গুলোতে দেখো, তাহলে কোথাও এরকম কোনো ল বোর্ড নেই। ইভেন আমি অনেক দেশে গেছি, সেখানে আমি ইন্দোনেশিয়া, তুরস্ক, যেটা 100% মুসলিম কান্ট্রি, সেখানে এই দুটো দেশকে আমি বলতে পারি তারা ভীষণ বেশি লিবারাল। মানে আমাদের দেশ আর ওদের দেশের ভিতরে অনেক পার্থক্য, ওদের কেউ বোরকা পড়ে না। ওদের একমাত্র এই সিরিয়ার দিকে, তুমি যে সাউথ ওয়েস্টের দিকে যাও, যেটা সিরিয়া ডমিনেটেড, কারণ সিরিয়া একটা ইসলামিক কান্ট্রি হতে রয়েছে, যার ফলে ওই জায়গাটাতে, এছাড়া পুরো তুরস্ক জুড়ে তুমি বুঝতে পারবে না যে তারা কি খ্রিস্টান না মুসলমান। তুমি তাদের পোশাক পরিচ্ছদই বলো, কি তাদের ঘোড়া বলো, তাদের খাওয়া দাওয়া। ইন্দোনেশিয়া তো ভগবান গণেশেরও পুজো করা হয় খুব বড় করে। ইন্দোনেশিয়া তো তাই ছিল, সেখানে বালি, তারা তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলেন। হ্যাঁ একদম তাই। তা এই জিনিসটাই যে মানে যে কোনো জাতি ধ্বংস হয় যখন তারা তাদের ইতিহাসকে ভুলে যায়, এবং তাদের বিকৃত ইতিহাস এখানে পরিবেশন করানো হচ্ছে, এটা আরো ভয়ঙ্কর জিনিস। এই যে ব্রিটিশ অ্যাকচুয়ালি 1906 সাল থেকে এই জিনিসটাকে শুরু করেছিল, যে হিন্দু মুসলমান, এবং 1918 সালে তারা এই হিন্দুদের ভেতরে বিভিন্ন জাতিগত সংরক্ষণের আওতায় আনা শুরু করেছিল, কারণ এদের এই বিভাজন করার, যেটার জন্য কিন্তু গান্ধীজি অনশনও করেছিলেন একসময়। এবং সেটাকে ব্রিটিশ মিডিয়া ইউরোপে এইভাবে প্রচার করেছিল যে এখানে আমরাই শুধু ওদের সমস্যা নয়, ওদের আরো একটা সমস্যা আছে। মানে ওনার যে অনশনটা, সেই অনশনটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিল। এটা ব্রিটিশের জন্য অনশন করলেন গান্ধীজি, সেটাকে ঘুরিয়ে দিল। এই 1933 না 35 সালের 25শে ডিসেম্বর গুরু ভাই, যেটা কেরলের একটা মন্দির, যে জায়গাটা সামাজিকভাবে অনেকটা পিছিয়ে আছে, সেই জায়গাটাতে একটা সমীক্ষা করা হয়েছিল তীর্থযাত্রীদের ভেতরে, যে তথাকথিত অস্পৃশ্য তারা কি মন্দিরে প্রবেশ করতে পারবে। আমি জানি না অস্পৃশ্য শব্দটাকে, ওটা ব্রিটিশ আর কি যে কমিউনাল অ্যাওয়ার্ড আনতে চেয়েছিল, সেইখানে এই শব্দটা ছিল, সেই জন্য এই শব্দটাকে এনে ব্যবহার করা হয়েছিল, যে তারা কি মন্দিরে প্রবেশ করতে পারবে। সেখানে 77% দিয়েছিল হ্যাঁ পারবে, 13% ছিল না, 10% কোনো মতামত দেয়নি। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় 77% কিন্তু বলছে হ্যাঁ পারবে,
তার মানে পরিষ্কার যে বিভাজন কখনো ছিল না, এই বিভাজনটাকে তৈরি করা হয়েছিল 1872 সালে। জন রিজলি প্রথম বলেছিল, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ কাস্ট দেয়ার উইল বি নো ইন্ডিয়া। সুতরাং এরাই জাতিভিত্তিক যে জনগণনা সেটা করাতে চেয়েছিল, আর এই 2025 এসে সেই জিনিসই হচ্ছে জাতিভিত্তিক জনগণনা। তাহলে আমরা এখন ঠিক সেইভাবেই পিছিয়ে চলেছি। এই পিছিয়ে পিছিয়ে যেতে গিয়ে সেই যতদিন না আবার গোষ্ঠীদ্বন্দ্ব হবে ততদিন ভারতবর্ষের কোনো সম্ভাবনা নেই। আর এই প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু যে সত্যিকারের সেকুলার ছিলেন সেটা কিন্তু তিনি ওই বিজয়লালজিদের মন্দির থেকেই বলেছিলেন যে ধর্ম আমাদের মাতৃমুক্তির পথে কোনো অন্তরায় হবে না, আমাদের একটাই পুকার হবে, আমরা জয় হিন্দ, এবং আমাদের পুকার হবে দিল্লি চলো, এবং আমাদের জিহ্বাগ্রে একটাই মন্ত্র থাকবে, সেটা জয় হিন্দ। কারণ এই মন্ত্রেই তিনি চেয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা। সেখানে কোনো রকম ধর্মীয় মেরুকরণ হবে না, এবং তাদের ক্যান্টিনেও কিন্তু কোনো রকম বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি ছিল না হিন্দু, বিহারি, সকলেই ছিল ভারতবাসী। এটাই হলো সুভাষ। সেই ক্যান্টিনে একই সঙ্গে একদম, এটা পুরো আজাদিন বাহিনী এই মন্ত্রেই দীক্ষিত ছিল। আচ্ছা, মানে যখন আইএনএ লড়াই করছে, বা ধরো যখন আইএনএর একজন 3 সদস্যকে, যে মানে আইএনএ ট্রায়াল নামে আমরা যেটাকে খুব মানে পরিচিত, যেটা তাদেরকে যখন নিয়ে আসা হলো দিল্লির লালকেল্লাতে, তখন আবার দেখা গেল যে কংগ্রেসে যেন নতুন করে একটা আন্দোলনের মানে ঢেউ একটা কোথাও দেখা গেল, এবং দেখা গেল তারা আইএনএর হয়ে সওয়াল জবাব করছে, তারা আইএনএর হয়ে কাজ করছে, বা তারা আইএনএ ট্রায়ালের হয়ে তারা লড়াই করছে। তো এইটাও কি একটা রাজনৈতিক চাল ছিল সেই সময়? এটাই সম্ভবত ভারতবর্ষের প্রথম সিনেমা বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে যে তারা নীলগঞ্জের সৈনিকদের হয়ে লড়লেন না কেন? নীলগঞ্জে যে 2000 আজাদি সৈনিককে হত্যা করা হলো, এছাড়াও তাদেরকে করাচিতেও অনেক কিছু, এক রাতের মধ্যে না, এটাও যেমন ইতিহাসের পাতায় নেই, কিন্তু জালিয়ানওয়ালাবাগ আছে, নীলগঞ্জ কিন্তু নেই। এবং নীলগঞ্জের হত্যাকাণ্ড তার চেয়েও কিছু মানে ভয়ঙ্কর ছিল। এবার ঘটনা হচ্ছে যে, এবং এই নীলগঞ্জের ঘটনাটা তুমি বললে বলে, মানে এই নীলগঞ্জের ঘটনা আমি অন্তত মানে এত মানুষের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গেই যারা নেতাজিকে নিয়ে চর্চা করে বা করে না, অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না। এবং নীলগঞ্জের অনেক মানুষ, মানে এখন তো সেটা নীলগঞ্জ নাম নেই, তো সেখানের মানুষও কিন্তু আজও অনেকটা জানে না। সেই যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে চেয়েছিলেন যে আত্মসমর্পণ করতে আজাদিন বাহিনী সমেত। ওনার পরিকল্পনা ছিল যে সুভাষচন্দ্র বসুকে ধরবে, এবং ব্রিটিশ তাহলে পূর্ব এশিয়া ওনার বিচার সম্ভব নয়, ইংল্যান্ডে ওনাকে নিয়ে যাবে না, ভারতবর্ষে ওনাকে নিয়ে এসে ওনার বিচার হবে, এবং ওনার বিচার একটাই হয় মৃত্যুদণ্ড, হয় ফাঁসি, নয় শুট আউট। তা দুটো ক্ষেত্রে যাই হোক, তাহলেই ভারতীয় জনতা জেগে উঠবে, এবং যে স্বাধীনতার জন্য এত কষ্ট ওনারা করছেন সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা খুব সহজেই চলে আসবে। এই সময় ওনার আইনমন্ত্রী এন সরকার ওনাকে বাধা দিয়ে বললেন যে এই সময় আপনি আত্মগোপন করুন, ধরা দেবো আমরা, আমাদেরও বিচার হবে, আমাদের বিচারেও একই কাজ হবে, যে মৃত্যুদণ্ড হবে, সে এই উপায় হবে, তখন ভারতীয় জনগণ একই কাজ করবে। এই ফায়ারিং বুমেরাংটা যদি না হয়, তখন ভারতকে একটা এই স্ফুলিং এর উপরে একটা আগুন জ্বালাতে হবে, একটা আগুন জ্বালানোর প্রয়োজন আছে। এই কাজটা আমরা কেউ করতে পারবো না, এটা ভারতের বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, একমাত্র আপনিই করতে পারবেন। তাই আপনি আপাতত 3-4 মাসের জন্য আত্মগোপন করুন, যদি ওখানে না হয় তাহলে সেই অগ্নি স্ফোরণটা আপনি করবেন। তা সেই ঘটনাটাই যে কথাটা বললে, মানে আমার একজনের মানে একটা কথা মনে পড়ে গেল, যে আমার প্রত্যেক ভিডিওতে যে সমস্ত এই বিষয় নিয়ে যেখানে কথা বলা হয়, সেখানে অনেকে এসে বলেন যে নেতাজি কোনো প্ল্যানিং ছিল না, এবং তার এই উইদাউট প্ল্যানিং যে ওয়ার ডিক্লারেশন, সেখান থেকে বহু লোক, নিরীহ বহু আইএনএর মানে সদস্য মারা গেছেন বা সেনারা মারা গেছেন। তো আমার মনে হয় তারা আজকে একটা খুব মানে ভালো এই উত্তর পেলেন। নেতাজির প্ল্যান ছিল না, নেতাজির প্রত্যেকটা কাজের প্ল্যান ছিল, এবং নেতাজি ঠিক যাকে যেটুকু বলবার তাকে সেটুকুই বলতেন। নেতাজি একেবারেই পেট পাতলা ছিলেন না, এই জন্য ওনার প্ল্যান গুলো গোপন থাকতো, ওনার প্ল্যান কিন্তু ফাঁস হতো না। তার সত্ত্বেও ওনার সঙ্গে অনেক বিশ্বাসঘাতকতা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাই জানে না যে তিনি কোথায় গেলেন পরবর্তীকালে। এটা এবং এইখানে দেখছি আমি আস্তে আস্তে এগুলো তোমাকে বলবার চেষ্টা করছি যে সুভাষচন্দ্র বসু সত্যি এক অদ্ভুত মানুষ। তাকে বোঝা আমাদের, সুভাষকে বোঝা শক্ত, এইটা একটাই কথা আসতে পারে, সুভাষকে বোঝা শক্ত, কারণ উনি প্ল্যান ছাড়া কিছু করেননি। আচ্ছা দাদা, রিসেন্টলি নেতাজি পরিবারের অনেকেই, মানে একটা পার্ট, কারণ নেতাজি পরিবার তো অনেক বড়, তো একটা পার্ট তারা আবার মানে একদম মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বলছে যে জাপান থেকে রেনকোজি মন্দির থেকে তারা ওই কুকুর টুকুর না কি সবের ছাইবর্ষ আছে, আমি জানি না, নেতাজির তো নেই এটুকুনি আমি জানি, তো তারা সেটাকে নিয়ে আসবো। তো তারা আসলে কিসের ছাইবর্ষ আনার কথা বলছে? কারণ মানে প্রচুর রিপোর্টস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বা আগেও সেগুলো ছিল, যেগুলো থেকে একদম 100% প্রমাণ হয়ে যায় যে তুমি মারা যাননি সেই সময়। সাথে আর একটাও জিনিস জিজ্ঞাসা করবো, যে মানে
মানে কি প্রমাণ তুমি এখনো পর্যন্ত পেয়েছো, যেটা থেকে তুমি ব্যক্তিগতভাবে বলতে পারো যে নেতাজি এই প্লেন ক্র্যাশে মারা যায়নি এবং এটা একটা অত্যন্ত সাজানো গল্প? হ্যাঁ, এ তো মুখার্জি কমিশন পরিষ্কার বলেই দিয়েছেন যে তাই হুকুতে 18ই আগস্ট কোনো প্লেন ওড়েনি। সুতরাং প্লেন না উড়লে কি করে প্লেনের দুর্ঘটনা হয় তা আমাদের জানা নেই। যদিও কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে একটা প্লেনকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করানো হয়েছিল, যেটাকে 17ই আগস্ট কোনো ইঞ্জিনিয়ার ঠিক করেছিলেন। 17ই আগস্ট, 18ই আগস্ট নাকি দুর্ঘটনা হলো, আর প্লেনটাকে 17ই আগস্ট সেই ইঞ্জিনিয়ার বলছেন 17ই আগস্ট আমি ঠিক করেছি। এইবার ঘটনা হচ্ছে আরো আশ্চর্যজনক যে সেই প্লেনটাকে কিন্তু মাঞ্চুরিয়াতে উঠতে দেখা গেছে, যেটাতে মাঞ্চুরিয়া সেই প্লেন উড়েছে। তাহলে সে প্লেন ধ্বংস হলো, সে প্লেন কি করে ওড়ে সেটা যারা বলছেন প্লেন ধ্বংস হয়েছে তারাই বলতে পারেন। আচ্ছা, আর বিষয় হচ্ছে যে এটা একটা ভয়ঙ্কর টপিক, যে যারা নিয়ে আসতে চাইছেন তারা যে কত বড় ট্রেটার সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ যে মন্দির ধ্বংস হয়ে গেছিল 15ই সেপ্টেম্বর 1989 সাল, রেনকোজি মন্দির, তাহলে চিতাবর্ষটাকে কি তারা ধরে রেখেছিলেন যারা আজকে নিয়ে আসতে চাইছেন? সেই চিতাবর্ষটা এখন কাঠের গুঁড়ো। না না, আমি আসছি ও কথা দেবো। আমি কথা হচ্ছে যে সেই সময় যখন ভূমিকম্পে সেই মন্দিরটা ধ্বংস হলো তখন তারা কি ধরে রেখেছিলেন চিতাবর্ষটাকে, কি করেছিলেন সেটা আমার জানার আগ্রহ। এবার মানে তারা কি করে বুঝলেন যে ওই ছাইয়ের মধ্যে ওই ছাইটা ছাড়ো, ওটা তো আগে তো কথা হচ্ছে সেই মন্দির ধ্বংস হলো, ছায়ের বাক্স তো কি মানে অক্ষুণ্ণ থাকবে? এটা কি ব্ল্যাক বক্স, প্লেনের ব্ল্যাক বক্স যেটা অক্ষুণ্ণ থাকবে? ছাই তো অবশ্যই ধূলিসাৎ হয়ে যাবে সেখানেও। এই প্রসঙ্গে যে ছায়ের কথা বললেই তাহলে বলি 1962 সালের 15ই এপ্রিল, হ্যাঁ 1962 সালের 15ই এপ্রিল অমৃতবাজার পত্রিকায় খবরটাকে ছেপেছিল, যেটা হচ্ছে যে আমেরিকার ফরেন্সিক রিপোর্ট এই খবরটা দিয়েছিল যে মানে আমেরিকার ফরেন্সিক রিপোর্টের থেকে যে সুভাষ এই ছাই কোনো মানুষের নয়, সম্ভবত পশুর হতে পারে, কুকুরের, এই খবরটা। এবার ঘটনা হচ্ছে যে যারা বলছেন ওই প্লেন ক্র্যাশে উনি মারা গেছেন তারা জানেন না যে এটাও অমৃতবাজার যুগান্তর গোষ্ঠী ছেপেছিল 1959 সালের 15ই মার্চ। 1959 সালের 15ই মার্চ যে সুভাষচন্দ্র বসুর শেষ যাত্রা সিঙ্গাপুর থেকে কোনো বিমানে হয়নি, হয়েছিল সাবমেরিনে। তাহলে মানে এগুলো তো সবটাই, এবং সুভাষচন্দ্র বসু অনেক আগে একবার বলেছিলেন যে আমি চাই আমার এরকম একটা মৃত্যু, আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে। মুম্বাইয়ের মেরিন বিচে হাঁটতে হাঁটতে উনি কথা বলেছিলেন তার এক বন্ধুকে। তাই এই জিনিসই, আর এই প্লেন ক্র্যাশের কথা রয়টার্স একবার ছাপিয়েছিল 1942 18ই মার্চ। সেই সময় অনেকে মেনে নিয়েছিল এটা, কারণ রয়টার্স ছাপালো। পরবর্তীকালে আর কোনো এনার এই খবরটাকে ইভেন এই যে যেটা মারা গেছে ম্যাকার্থারও তো বোধহয় কখনো এটাকে মেনে নেন না। হ্যাঁ, ম্যাকার্থারের কথা আসছি। এবার তার আগে আমি যেটা বলি যে এই সময় 22 উনি মারা গেলেন হচ্ছে 18ই আগস্ট। কোথায় মারা গেলেন এইটাও এই যে একটা অদ্ভুত ব্যাপার। শাহনাজ খানের রিপোর্ট অনুযায়ী কোথায় উনি 7 জায়গায় মারা গেছেন এবং 5টি বিভিন্ন কারণে মারা গেছেন, যা রিপোর্ট অনুযায়ী এসেছে। হ্যাঁ, তা এবার যে ঘটনা যে 2রা সেপ্টেম্বর গান্ধীজি যেখানে ছিলেন, ওই 1945 সালের 2রা সেপ্টেম্বর গান্ধীজি যেখানে ছিলেন সেইখানে 40 জন ব্রিটিশ পুলিশকে সার্চ করেছিল। তাদের ধারণা ছিল সেখানে সুভাষচন্দ্র বসু আত্মগোপন করে আছেন, এবং তাদের সোর্স ছিল যেটা ব্রিটিশের 10 নম্বর ফাইলের 273 ক্রমিকে লেখা আছে যে নেহেরুর কাছে একটি চিঠি এসেছিল, যে চিঠিতে রাশিয়ার থেকে উনি রাশিয়ায় আত্মগোপন করে আছেন এবং ভারতবর্ষে গোপনে আসতে চান। এই চিঠির সূত্র ধরেই কিন্তু ব্রিটিশ পুলিশ ওখানে যায় গান্ধীজির কাছে। আরো ব্যাপার হচ্ছে যে সানডে অবজারভার, ব্রিটিশের একটা দৈনিক পত্রিকা সানডে অবজারভার, যার একজন সাংবাদিক ফ্র্যাঙ্ক হ্যারিস নেহেরুকে 26 আগস্ট 1945 বলেছিল যে ব্রিটিশ মার্কিন গোয়েন্দা দপ্তর, সামরিক বিভাগ কেউ বিশ্বাস করে না নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত। এইবার আরেকটা যেটা হচ্ছে এরিকসন, তিনি নিউ ইয়র্কের ওটা হচ্ছে ন্যাশনাল রিপাবলিক, এই দৈনিকে ওনার একটা প্রবন্ধ চেপেছিলেন পত্রিকায়, যেটার নাম জওহরলাল নেহরু অ্যান্ড দ্য রেড থ্রেট টু ইন্ডিয়া। তাতে উনি বলছেন যে বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু মৃত নন, এবং উনি এমন একটি রাষ্ট্রের খোঁজ করছেন যা ব্রিটিশের শত্রু রাষ্ট্র, এবং তারা আরো একটি যুদ্ধ পরিচালনা করতে পারে যাতে ব্রিটিশ সম্পূর্ণরূপে ধুয়ে মুছে যাবে। এই খবরটা এইটা উনি ছাপিয়েছিলেন 1954 সালের
সম্ভবত 15ই ফেব্রুয়ারি আর একটা ঘটনা ঘটেছিল 1954 সালের 15ই ফেব্রুয়ারি। এই 1954 সালের 15ই ফেব্রুয়ারি এই কথাটা যেটা আমি বললাম এরিকসনের নিউ ইয়র্কে ছেড়েছিল ন্যাশনাল রিপাবলিকে। তারপরেও দেখা যাচ্ছে যে 1946 সালের 3রা এপ্রিল আইএনএর একজন ক্যাপ্টেন, তিনি বাংলাদেশের বর্তমান বাংলাদেশের নেত্রকোনায় এক বিরাট জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন যে সুভাষচন্দ্র বসু জীবিত আছেন এবং তিনি রাশিয়ায় আছেন, বিরাট সৈন্যবাহিনী নিয়ে খুব শীঘ্রই ভারতবর্ষে আসবেন। এবার ঘটনা হচ্ছে যে 1950 সালে, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, 1950 সালে যিনি এই নেহেরুর কাছে জানতে চেয়েছিলেন বা ভারত সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে সুভাষচন্দ্র বসু কি জীবিত, সুভাষচন্দ্র বসু অন্তর্ধান নিয়ে কি কোনো হবে, কমিটি হবে, উনি তখন নেহেরু বলেছিলেন না, এ বিষয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ জাপান সরকার এটার ব্যাপারে দায়ী। জাপান সরকার সবকিছু জানে, কারণ সেই সময়কার যা প্রত্যক্ষদর্শী সব জাপানের কাছে আছে, জাপান সরকারের কর্মচারী বা জাপানের কাছাকাছি তারা থাকে। তখন এটা উনি বলেছিলেন। তাহলে 1956 সালের 5ই এপ্রিল শাহনাজ খান কমিটি গঠন করলেন। এই শাহনাজ খান কমিটি গঠন করার পেছনে ওনার বড় ছিল যে এটা শাহনাজের বিশ্বাসঘাতকতা অবশ্যই, কারণ তার আগে কিছুদিন আগেই কলকাতায় একটি বেসরকারি কমিটি তৈরি হওয়ার কথা ঠিক হয়ে গিয়েছিল, যার প্রেসিডেন্ট হতেন সুরেশচন্দ্র বসু। তাহলে সুরেশচন্দ্র বসুকে প্রেসিডেন্ট, তখন শাহনাজ খান বলে গেলেন যে আমি দিল্লিতে গিয়ে নেহেরুকে বলছি এবং এই সম্পূর্ণ জিনিস তৈরি করে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। এই বেসরকারি কমিটির চাঁদা কিন্তু জনগণ দিত, এতদূর পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, ভারতের সাধারণ জনতা দিত। তাহলে নেহেরু বুঝে গিয়েছিল ভারতের সাধারণ জনতা এখনো সুভাষচন্দ্র বসু সম্পর্কে তো পাগল। সুতরাং এইটা যদি বেসরকারি কমিটি গঠন হয় তাহলে কিন্তু সব তথ্য সামনে চলে আসবে। যেহেতু তাই হোক তো কোনো বিমানই উঠলো না সেদিন, তাহলে তো খুব মুশকিল। এইবার তখন উনি একটা শাহনাজ কমিটি গঠন করে দিলেন, যে শাহনাজ কমিটি আলটিমেট নেতাজিকে মৃত প্রমাণ করলো। কিন্তু শাহনাজ কমিটি মৃত প্রমাণ করতে গিয়েও জাপান সরকার, আচ্ছা আমি ধরছি যে মানুষ, ধরো উনি তো একজন প্রধানমন্ত্রী স্তরেরই মানুষ, তাহলে কতক্ষণ পর তার মৃত্যু সংবাদ আসতে পারে, এটা তো একটা ধারণা আমাদের আছে যে একদম ধরো আমরা মারা গেলাম আমাদের ব্যাপারটা বড় সড়ো না, কিন্তু উনি একজন বৃহৎ মানুষ, উনি একজন বড় 24 ঘন্টার মধ্যে আসাটা, 24 ঘন্টার ভেতরে। আমরা যদি ধরি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কিন্তু 12 থেকে 14 ঘন্টার ভেতরে প্রকাশ হয়েছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যু কিন্তু দুপুর 2:30টাতে ডাক্তার বলেছিল, 6টা নাগাদ ভারত সরকার জানিয়েছিল। উনি 18 আগস্ট মারা গেলেন। আর সেটা জাপান সরকার কি বললো যে সে জানালো 22 আগস্ট, 4 দিন পর ঠিক জানালো, যখন ম্যাকআর্থার জাপানের মার্কিন জেনারেল ম্যাকআর্থার তার সৈন্যবাহিনী নিয়ে জাপানে প্রবেশ করলেন, ওখানে জানালেন। এবং কি জানালো জাপান, যে 18 আগস্ট দুপুর 2টো নাগাদ ওনার দেহ নিয়ে আসা হয় জাপানের হসপিটাল, হ্যাঁ জাপানের হসপিটালে নিয়ে আসা হয়। ওনার প্রচন্ড চেষ্টা করেও ডাক্তাররা ওনাকে বাঁচাতে পারেননি। এইবার ঘটনা হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে যে উনি প্লেন ক্র্যাশ হলো 2:45-এ। তাহলে প্লেন ক্র্যাশ হচ্ছে 2:45-এ, আর মৃতদেহ মানে একজন অসুস্থ মানুষ চলে এলেন 2টোর সময়। একই মানে হিন্দি সিনেমা না হলিউড সিনেমায় যায় না। তারপরেও যে সমস্ত কথা বলা হচ্ছে, যে অদ্ভুত যে সমস্ত প্লেনের ওড়া, প্লেনের পড়া, প্রত্যেকটা মানুষের যে মানে তাদের যে বয়ান সেগুলো ভিন্ন। হাবিবুর রহমান কিন্তু বললেন যে আমি একজন সৈনিক, আমি সেনাপতির আদেশ পালন করছি, এটা হাবিবুর রহমান বললেন। হাবিবুর রহমান কি বললেন যে আমি সুভাষচন্দ্র বসুর, আমি যখন প্লেন কি হয় সামনে একদম পড়লো, একদম প্রথমে সেটা উনি বললেন পড়লো। এবার যার ফলে কিছুক্ষণের ভেতরে দেখলাম আগুন জ্বলে গেল। সুভাষচন্দ্র বসুকে বললাম যে সামনে দিয়ে বেরিয়ে যান, পেছনে সমস্ত ব্যাগ বা রাস্তা গার্ড হয়ে গেছে, হবে না। সুভাষচন্দ্র বসু বেরিয়ে গেলেন, বেরিয়ে কিছু দূরে ওনার জন্য অপেক্ষা করলেন, হাবিবুর রহমানের জন্য। হাবিবুর রহমানও বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে দেখলেন সুভাষচন্দ্র বসুর জামা টামা জ্বলছে, উনি সাথে সাথে সেসব খুলে দিলেন, খুলে দিয়ে সুভাষচন্দ্র বসুকে ঠিক করে দিলেন, নিচের কোনো অংশ কিন্তু কিছু হয়নি। এটা হাবিবুর রহমান তখন বললেন। পরে উনি বললেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে পরেই বললেন বাঁদিক করে পড়েছিল প্লেনটা। এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন লোক, কেউ বলে ডান দিকে পড়েছে, কেউ বলছে যে সুভাষচন্দ্র বসুর শরীরে কোনো বস্ত্র ছিল না, কারণ সবকিছু জ্বলে গিয়েছিল। এবার হাবিবুর রহমান যেমন প্লেনের ওড়া নিয়ে বললো, সাথে সাথে যখন প্লেন ক্র্যাশে খুব তাড়াতাড়ি উনি বললেন যে রানওয়ের ভেতরে হলো। তারপরে ব্রিটিশের কাছে বললেন,
যে 200 মিটার পরে হলো, শাহনাজ কমিটির কাছে গিয়ে বললেন 2 কিলোমিটার দূরে গিয়ে হলো। মানে ঠিক নেই যে কখন কোথায় হচ্ছে। রানওয়ে পড়া আর 2 কিলোমিটারের ভিতর প্রচুর পার্থক্য। মানে যেহেতু এটা সাজানো ঘটনা, একেবারে বারবারই থেকে তো কতক্ষণ কেউ মনে রাখবে? মিথ্যেকে তো 11 বছর আগে তো মনে রাখা সম্ভব না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে কিছু না কিছু একটা ভাবে পেয়ে গেলাম, কিন্তু তখন তো এটা পাওয়া সম্ভব নয়। তার ফলে আমি মানলাম যে উনি সাথে সাথে যেটা বললেন যে রানওয়েতে পড়েছিল আর ব্রিটিশের কাছে বললেন কিছুটা দূরে, এটা গ্রহণযোগ্য তবু, কিন্তু 2 কিলোমিটার দূরে হয়ে যাওয়াটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এবার যেমন কেউ একজন বললেন 60 মিটার উঁচুতে থেকে পড়েছিল, তারপরে সেটা হয়ে গেল 1600 মিটার উঁচুর থেকে। তার 60 মিটার উঁচুর থেকে পড়া 1600 মিটার যে কেউ বুঝতে পারবে যে একটা বিরাট পার্থক্য। তার মানে এরা কখন কে কি বলছে ঘেটে ঘ পুরো, মানে কারোর ধারণাই নেই কখন কোন কথাটা কে কবে কি বলেছিল, আর এখন এসে যত সময় এগিয়েছে তত তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে বিভিন্ন রকমের বিবৃতি দিতে শুরু করেছে। তাতে পরিষ্কার ছিল যে কারণ শাহনাজ খান বা খোলসা কমিটি কেউই বাইরে গিয়ে এগুলো তদন্ত করেনি, সবাই এই মানে ঘরে বসে এইসব তদন্ত মিটে গিয়েছিল। কারণ তারা প্রথমে কনক্লুশনে হয়ে গিয়েছিল, তারপরে সেটা রিভার্স ক্যালকুলেশন করে কি করতে হবে। যেখানে নেহেরু পর্যন্ত বললো যে আমি কমিটি গঠন করবো না, পরে ওনাকেই কমিটি গঠন করতে হলো এটাকে প্রমাণ করার জন্য। তাই এসব অদ্ভুত ব্যাপার। মানে কমিউনিস্টদের কথাতেও যদি আসতে, ওরা প্রথমে কমিউনিস্টদের একটা ব্যাপার ছিল, ওরা সব জায়গায় নেতাজিকে ফ্যাসিস্ট বলতো। ব্রিটিশরা কি করলো, নেতাজিকে যে সমস্ত ফ্যাসিস্ট কান্ট্রি নেতাজি যখন গিয়েছিলেন তখন সেখানে তাকে বলা হতো কমিউনিস্ট, যে সমস্ত কমিউনিস্ট কান্ট্রিতে উনি যেতে যেতেন তখন ওনাকে প্রচার করা হতো ফ্যাসিস্ট। মানে এরা সবাই মিলে নেতাজির এগেনস্টে গিয়েছিল বলেই আজ নেতাজি কোথায় আছেন কি করছেন এই ব্যাপারটা এক অদ্ভুত ডামাডোলে পড়ে আছে। মানে এটা যেমন পবিত্রমোহন রায় যখন ভারতবর্ষে কাজ নিয়ে এলেন তখনও তারা তাকে কোন রকম ভাবে সাহায্য করেননি, একেবারেই, এবং বিচ্ছেদ করেছেন একেবারেই তাই। তো দাদা অনেক আলোচনা হলো, শেষ একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে মানে যেহেতু তুমি নেতাজির আদর্শকে নিয়ে কাজ করছো, তো প্রথমত তো একটা জিনিস যে নেতাজির আদর্শ ছড়িয়ে দিতে হবে, কিন্তু তার সাথে সাথে এটাও খুব গুরুত্বপূর্ণ যে সত্যিটাকে বাইরে নিয়ে আসা। দেখো পডকাস্ট অনেক হচ্ছে, বই অনেক লেখা হচ্ছে, সরকারের পর সরকার আসতে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে যে যত দিন যাচ্ছে তত সরকারের মন থেকে যেন এই নেতাজির যে ব্যাপারটা বা এই যে সত্যিটাকে নিয়ে আসার যে চেষ্টাটা, সেটা দেখো নেতাজির হয়তো মূর্তি তৈরি হচ্ছে, অনেক হয়তো তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে সরকারের তরফ থেকে, যেটা আগে হতো না সেটা এখন হচ্ছে, কিন্তু সত্যিটা উদ্ঘাটন আর হচ্ছে না। তো মানে অ্যাজ এ নেতাজি অ্যাক্টিভিস্ট বা নেতাজি প্রেমী তোমার কি মনে হয়? প্রথমে এই বিষয়ে একটা কথা বলে রাখতে চাই যে ভারত সরকারকে তবু কিছুটা ধন্যবাদ আমি এই একটা বিষয়ে দিলাম, যেহেতু পরের বছর থেকে উনি যেটা ডিসিশন নিয়েছে যে এই মার্চ ইয়েটা কিন্তু 23শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের এটা শুরু হবে, এটার জন্য অবশ্যই ভারত সরকারের কিছুটা ধন্যবাদ প্রাপ্য, কারণ ওনারা ভেবেছেন। এবং যাই হোক, ওনারা নীল আর হ্যাভলকের নামকরণটা চেঞ্জ করেছিলেন, যেটা হওয়া উচিত ছিল আন্দামান নিকোবরের নামটাই শহীদ ছড়া যাওয়া উচিত ছিল। তো আমাদের যেটা করা উচিত, ওনার আদর্শটাকে ছড়িয়ে দিতেই হবে, এবং তার জন্য যে কোনো ভাবেই হোক সমস্ত নেতাজি অনুগামী যারা, তাদেরকে এক হতে হবে, তাদেরকে একসাথে তলা আসতেই হবে। এবং যে সমস্ত ইগো সরিয়ে রেখে, হতে পারে যে আমাদের কমন যেগুলো আমাদের পার্থক্য সেগুলোকে আমরা দূরে রাখি, আমরা শুধুমাত্র নেতাজি ইস্যুতে কাজ করি। আমাদের হতে পারে অনেক মতভেদ থাকবে, আমরা মতভেদে কেউ কারোর বিষয়ে পয়েন্ট করার দরকার নেই যে তুমি ভুল বলছো ঠিক বলছো, চলো নেতাজি ইস্যুতে আমরা সবাই এক হই, এই একটা ইস্যু নিয়ে আমরা কাজ করি। নেতাজি ইস্যুতে এই প্রসঙ্গে একটা কথা বলতেই পারি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা কোদালিয়া টু কটক একটা সাইকেল র্যালি হোক বা পদযাত্রা হোক, এই শীতে হোক, যে নেতাজি অনুগামীরা দেখিয়ে দিক তারা এখনো আছে। এবং আমি তো বলবো এখান থেকেই সমস্ত নেতাজি অনুগামীদের কাছে একটা এই বার্তা দিতে চাই, তোমরাই আপনারাই সবাই মিলে ঠিক করুন যে কবে আপনারা করতে চান একটা পদযাত্রা হোক বা একটা সাইকেল র্যালি কোদালিয়া টু কটক, এখানে আমরা শুধুমাত্র নেতাজির আদর্শ প্রচার করব। অবশ্যই ফান্ড তো লাগবে, আমরা জনতার কাছ থেকেই ফান্ড নিতে পারি, জনসাধারণের কাছ থেকে আমরা সেই ফান্ডের দাবি জানাতে পারি, এবং আমরা এটা একটা করে আমরা দেখিয়ে দিই হ্যাঁ আমরা নেতাজি অনুগামীরা ঐক্যবদ্ধ। এটুকুও যদি আমরা করতে পারি, সে 5 জন 10 জনই হোক, 5 জন 10 জন থেকেই অনেক কিছু হতে পারে। আমরা 5 জন 10 জনও যদি যাই, সকলের মনে একটা উদ্দীপনা তৈরি হতে পারে, সেখান থেকে আগামী পথ প্রশস্ত হতে পারে, এবং ভারত সরকারকে আমরা আরো বিভিন্নভাবে বার্তা দিতে পারি যেন এই চিতাভস্মের কথা ভুলে গিয়ে শুধুমাত্র নেতাজির আদর্শের প্রচার করা হয়। আইএনের কথা যেন আমরা আমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে পেতে পারি, নেতাজির কথা যেন আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে পেতে পারি, এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদেরকেও এই পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হোক, তাদের কথা তাদের বলিদান
আমাদের আগামী প্রজন্ম যেন জানুক বুঝুক, সমস্ত মিডিয়ামের স্কুলে, মিশনারি, মাদ্রাসা বা আমাদের যে সমস্ত নর্মাল স্কুলগুলো চলছে, সকলের কাছে এই একটা বিষয় দিতেই হবে, আমাদের এই পাঠ্যপুস্তকে ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ঢোকাতেই হবে। সে ক্ষুদিরাম বসু বা ওই চাপেকার ব্রাদার্স থেকে দরকার হলে শুরু করতে হবে, চাপেকার ব্রাদার্স থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম 1947 পর্যন্ত যা যা ঘটেছে, তার জন্য যতজন আত্মত্যাগ করেছেন তাদের উৎসর্গকে আমাদের স্মরণ করতে হবে। এই এক গৌরবময় ইতিহাস, এই গৌরবময় ইতিহাস ভোলার নয়। ভারতবর্ষ বীরের জাতি, ভারতবর্ষের কাছে অবশ্যই নেতাজি হলেন একমাত্র পথ। আগামী ভারতবর্ষকে যদি অখণ্ড রাখতে হয়, এই সমস্ত বিভেদগামী শক্তির যদি পতন চাই আমরা, তাহলে আমাদের কাছে একটাই উদ্দেশ্য হবে, নেতাজির পথ। নেতাজির পথ আমরা প্রচার যদি করতে পারি, তাহলে ভারতবর্ষ অবশ্যই এক হবে। আমরা আমাদের স্বপ্নের দেশ পেতে পারি। আমরা আমাদের যে দেশকে নিয়ে, যে দেশের স্বপ্ন নেতাজি, রাসবিহারী বসু এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই দেশের স্বপ্ন পূরণ হবে। এটুকুই বলতে পারি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ দাদা, জয় হিন্দ। এবং তুমি যে উদ্যোগটা বললে সেটা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীকালে সবার মধ্যে জানাবো যে সেটা কিভাবে করা যায় বা কিভাবে এক্সিকিউট করা হয়। এবং যে এই মুহূর্তে আমার চ্যানেলে প্রায় 2500-এর কাছাকাছি দর্শক আছে, তো তার মধ্যে দেখা যাক কতজন মানুষ এই যাত্রায় সামিল হন। তো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করবো, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে শেষ আরেকটা কথা বলতে চাই, অবশ্যই, যে চলুন আমরা আজ থেকে আর আন্দামান নিকোবর নয়, বলি শহীদ সিরাজ দ্বীপ, এবং আমরা একে অপরকে সম্বোধন করার সময় যেন জয় হিন্দ এই ধ্বনিতে সম্বোধন করতে পারি। আন্দামান নিকোবর নয়, শহীদ সিরাজ, এই আমাদের দ্বীপপুঞ্জ, এই আমাদের মহাপুরুষের দিয়ে যাওয়া নাম। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম।